বন্ধুরা অবশেষে আমরা নেটওয়ার্কের বাইরে। আমি এ ফুতু ইকান টান দিও। বন্ধুরা অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমরা প্রথমবারের মতো পার হচ্ছি, এভাবে আমাদেরকে 6 বার পার হতে হবে। শ্বশুর বাড়ি আসছে, কিছু যদি হাতে না নিয়ে আসে হয়। বন্ধুরা এখন এখানে একটু আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। একটা মুরগি হাতে নিয়ে উঠতেছি তো, তাই একটু ভেজাল, কোনো সাপোর্ট ছাড়া উঠলাম। বন্ধুরা এই জায়গাটা খারাপ বেশি, মুরগিটা ধরা। এই জায়গাটা অসাধারণ সুন্দর। আসলে নিজ চোখে এই জায়গাগুলো না দেখলে আপনারা এর সৌন্দর্য ক্যামেরায় কখনোই বুঝতে পারবেন না। এই মাছ ধরছে। আমরা এখন হাঁটছি জঙ্গলের ভেতর দিয়ে, খুবই নাজেহাল অবস্থা। বর্ষাকালে সাধারণত এইসব জায়গায় যোগ থাকে, তাই দেখে শুনে পা ফেলতে হয়। বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি। এটা বান্দরবনের গহীনে এমনই একটা ঝর্ণা যেটা দেখার জন্য আমরা আজকে সারা দিনই পরিশ্রম করেছি, কিন্তু অমানসিক এই পরিশ্রমের পরেও সব কষ্ট যেন এখন সার্থক হতে চলছে। একেবারে শেষ বেলায় এসে এই ঝর্ণার মোহনীয় দৃশ্য দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। বান্দরবনের ঠিক কোন জায়গায় এই ঝর্ণার অবস্থান সেটাই জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। গত 2 পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি ঢাকা থেকে চকরিয়া যাত্রা আর সেখান থেকে আলীকদম যাত্রা, অর্থাৎ ভিন্ন পথে আপনারা কিভাবে বান্দরবনে আসবেন। এখানের বিখ্যাত একটা জায়গা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। আমরা কিন্তু সেই জায়গায় যাব না, আমরা আরো গহীনে প্রবেশ করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমরা এখন আলীকদম বাজারে আছি। অবশেষে আমরা আমাদের গাইডকে পেয়ে গিয়েছি, আমরা এখান থেকে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন করা লাগলো কানামাজি ক্যাম্পে, হ্যাঁ। এরপরে আলীকদম উপজেলা আমাদের অফিসে এন্ট্রি করছে, থানায় এন্ট্রি করছে, এরপরে ইউনুসার এখানে এন্ট্রি। সামনে যাই আমরা টলার জার্নিং এর পরে দুসরিক ক্যাম্পে আবার এন্ট্রি হয়ে আমাদের এন্ট্রি শেষ, এরপরে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। বন্ধুরা এখানে 3 জায়গায় আমাদের রেজিস্ট্রেশন করতে হলো। আমরা রেজিস্ট্রেশন করে এখন একটা অটো নিয়ে এখন আমতলী ঘাটে যাচ্ছি, ওখান থেকে আমরা ট্রলারে চড়বো। বরাবরের মতো আমাকে সামনেই বসতে হলো। বন্ধুরা আমরা এখন আমতলী ঘাটে যাচ্ছি। চাচা এখান থেকে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। এই আলীকদম এলাকা হচ্ছে আর্মি অধ্যুষিত এলাকা। আমরা বর্তমানে যে জায়গায় যাচ্ছি ওখানে যেতে চাইলে আপনাদেরকে অনেকগুলো আর্মি ক্যাম্পের সম্মুখীন হতে হবে। এই জন্য আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে আসবেন। আমাদের গন্তব্যস্থল পর্যন্ত যেতে মোট 5টা ভোটার আইডি কার্ডের ফটোকপি আমরা সাথে করে নিয়ে এসেছি। বর্তমানে আমরা আলীকদম সদর উপজেলায় রয়েছি। এখানে এসেই চোখে পড়লো ফায়ার সার্ভিসের চমৎকার একটা বিল্ডিং, এরপরে এখানকার জেলা প্রশাসনের রেস্ট হাউস, আর এরপরে চোখে পড়লো আলীকদম কলেজ। বন্ধুরা আমরা এখানে পান বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের খাওয়া দাওয়ার সরঞ্জাম নিয়ে নিব, মূলত ওখানে গিয়ে রান্না বান্না করে খেতে হবে, তাই আমরা এখান থেকে আমাদের খাবার আইটেম নিয়ে নিব, আর রান্না বান্না ওখানে গিয়ে হবে। ভাই এ হচ্ছে আমাদের গুরু, উনি মেইনলি বাইক চালায়, কিন্তু আমরা যখনই আসি তখন ওনাকে ছাড়া আমরা কিছুই বুঝি না। এবার অবশ্য আমরা একটু অন্য রুটে যাচ্ছি, এই জন্য এবার তার সহযোগিতা পাচ্ছি না। ইনশাল্লাহ আগামী ব্লগে ওনার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখানে আমরা পানবাজারে বাজার করতে এসেছি, কারণ এখানের পরে আর কোনো খাওয়া দাওয়ার আইটেম পাওয়া যাবে না, এখান থেকে আমরা নিয়ে নিব। এই কত করে টমেটো? 20 টাকা এক বেলা 80 টাকা কেজি, আমরা 20 টাকায় 1 পোয়া নিয়ে যাচ্ছি। বেগুন বেগুন কত করে? 40 টাকা। আধা কেজি বেশি হয়ে গেছে। ভাই আলু কত করে? হ্যাঁ বন্ধুরা আমরা এখানে 80 টাকার সবজি নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের সবজি, আমরা এখন সবজি নিয়ে নিয়েছি, সাথে মুরগি নিব, আর এগুলোর দায়িত্ব থাকবে সব ফারুক ভাই। ওইটা কত? লালটা হলো আপনার 350 টাকা। 350। সাদাগুলা? সাদাগুলো 220 টাকা। সাদাগুলো 220। আমাদের ওইটাই দেন, লালই একটা দেন। বন্ধুরা আমরা একটা সোনালী মুরগি নিয়ে নিলাম, দেখি এটা কতটুকু আসে। এটা দাম আসলো আপনার 618 টাকা। আমরা একটা লাল মুরগি নিয়ে নিছি। ফারুক ভাই
মুরগিটা ভালো তো? আজকে ঝর্ণার পাশে এটা ঝর্ণার পাশে হবে না? আজকে বারবিকিউ ঠিক আছে, থ্যাংক ইউ। সে কিন্তু আমাদের সম্মানে 20 টাকা অনার করলো। আধা কেজি পেঁয়াজ নিলাম। এখানে আমরা একটা ছোট সরিষার তেল আর হাফ লিটার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। লবণ লাগবে, আধা কেজি ডাল নিলাম। বন্ধুরা, আমরা এখানে 590 টাকার মশলা নিয়ে নিলাম। মূলত মুরগি আর সবজির চেয়ে মশলার দামই বেশি পড়লো। এখান থেকে আমরা পানি, স্যালাইন এবং চায়ের আইটেম নিয়ে নিলাম। আমাদের খাবার দাবার নেওয়া শেষ, এখন আমরা আবার যাত্রা শুরু করব। পানবাজার থেকে আমরা এখন আমতলী ঘাটে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা এখন একটা নৌকায় চড়বো। বর্তমানে আমরা যে রাস্তাটা ধরে ছুটে চলছি, এই রাস্তা ধরে আপনারা কিন্তু সরাসরি বান্দরবন চলে যেতে পারবেন, কিন্তু আপনাদেরকে পাড়ি দিতে হবে বেশ কয়েকটা চেকপোস্ট। আর এই চেকপোস্টের খপ্পরে পড়ে আপনারা সাধারণ ট্যুরিস্টরা কিন্তু এই অঞ্চল দিয়ে বান্দরবন যেতে পারবেন না। তবে যারা এখানের স্থানীয় রয়েছে তারা কিন্তু সবসময় এই রাস্তা দিয়েই চলাফেরা করে থাকে। বন্ধুরা, এটা হচ্ছে থানচি রাস্তা, আর আমরা এখানে এই ডান দিকে আমতলী ঢুকে গেলাম। আসলে এই পাহাড়ি এলাকায় আসলে আপনাদের অন্যরকম একটা অনুভূতি জাগবে, যেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় গেলে আর পাবেন না। আমরা এখন পাহাড় থেকে নিচে নামছি। যেখানে একটা বৌদ্ধ বিহার রয়েছে, আর সামনে দেখেন চমৎকার ক্ষেত করা হয়েছে। এই এলাকার মানুষজন যাই খায় সবকিছু ন্যাচারাল ফ্রেশ। আমরা কিন্তু ঢাকা শহরে এরকম ফ্রেশ খাবার দাবার পাই না। আমরা আমতলী ঘাট চলে এসেছি, এখানেও অনেক জনবসতি রয়েছে। চমৎকার পাহাড়ি পরিবেশ, দেখেন এখানে চমৎকার ছোট ছোট দোকান রয়েছে, আর এটাই হচ্ছে সিএনজি স্ট্যান্ড। সুতরাং আমরা ঘাটে চলে এসেছি, এখন আমরা নৌকায় চড়বো। মূলত এই আমতলী ঘাট থেকে আপনারা বান্দরবনের গহীনে প্রবেশ করতে পারবেন। এখান দিয়ে বেশ কিছু নৌকা চলাচল করে স্থানীয়দের পরিবহন করার জন্য। তার পাশাপাশি যারা ট্যুরিস্ট এখানে বেড়াতে আসেন তারাও এই নৌকা ব্যবহার করেই বান্দরবনের গহীনে প্রবেশ করে। এখানে পাহাড়ি মানুষের জীবন খুব সংগ্রামী। এই যে দেখেন বাঁশ নিয়ে উপরে উঠছে। আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত নৌকা ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা বড় একটা নৌকায় চড়বো। আসলে এই রিমাক্রি আর এই জায়গার পার্থক্য হলো, রিমাক্রিতে নৌকার ক্যাপাসিটি খুব কম, বাট এখানে নৌকার ক্যাপাসিটি বেশি। আমরা যেহেতু 4 জন, আমরা শেয়ার করে একটা বোট নিয়েছি, আর আমাদের বোটের ভাড়া পড়বে 4000 টাকা। বন্ধুরা দেখেন এখানে অসংখ্য নৌকা রয়েছে। বাহিনী চলে এসেছে, এক এক করে নৌকায় উঠছে। বন্ধুরা, এইখানে নৌকা প্রিপারেশন চলছে, মানে তেল ঢেলে নিচ্ছে। আমরা এখন ট্রলারে করে সরাসরি দুশ্রী বাজার চলে যাব। ওখান থেকে আমাদের আবার ট্রেকিং শুরু। অবশেষে আমাদের তরি জলে ভাসছে, বাচ্চারা ঠেলতেছে, আর আমরা একটু পরেই আমাদের স্পিড বোটটা স্টার্ট দিব। এটা একটা আজব টাইপের স্পিড বোট, আপনারা দেখতে পাবেন। এটা আসলে মারাত্মক গতিতে চলে। অবশেষে আমরা যাত্রা শুরু করেছি, প্রচন্ড গতি। এই যে দেখেন জায়গায় জায়গায় নেমে কিন্তু নৌকা ঠেলা লাগতেছে। পানির গভীরতা খুবই কম, এখন আসলে শীতকাল হওয়ার কারণে পানির গভীরতা কম, তাই জায়গায় জায়গায় নৌকা টানতে হয়, এভাবে কিছু করার নাই। বন্ধুরা, অবশেষে আমরা নেটওয়ার্কের বাইরে। বর্তমানে আমরা এমন জায়গায় চলে এসেছি যেখানে বাংলাদেশের কোনো টেলিকম কোম্পানিরই নেটওয়ার্ক নেই। বাংলাদেশের সমস্ত টেলিকম কোম্পানি টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সরবরাহ করে থাকে। যেহেতু এগুলো দুর্গম এলাকা এবং এখানকার জনবসতির সংখ্যা খুবই কম, তাই এখানে কোনো রকমের কোনো টাওয়ার স্থাপন করা হয়নি। এই কারণেই এই অঞ্চলে কোনো রকমের কোনো নেটওয়ার্ক নেই। মানে 3টা দিন আমরা সম্পূর্ণ প্রকৃতির সহচার্যে থাকব। এখানে এই চলমান ট্রলারে চলতে চলতে কখনো আপনাদের চোখে পড়বে উঁচু উঁচু পাহাড়। মূলত 2 পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা নদীর মধ্যে দিয়ে এখন আমরা ছুটে চলছি। এটাকে অনেকটা গিরি খাদও আপনারা বলতে পারেন। বান্দরবান এলাকার রিমাক্রিতেও এরকমের গিরি খাদ রয়েছে এবং তার ভেতরেও নদী বয়ে চলে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই নদী পথে আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। বর্ষাকাল হলে এই নদীগুলোতে প্রচুর পানি থাকে, আর তখন ট্রলার চালাতে একটা সমস্যাও তৈরি হয়, কারণ এর নিচের পাথরগুলো দেখতে পাওয়া যায় না, যার কারণে যে কোনো সময় পাথরে বাড়ি লেগে
হরহামেশাই দুর্ঘটনা ঘটে থাকে। আবার শীতকালে এখানে আরেকটা সমস্যা তৈরি হয়, কারণ এখানে পানির উচ্চতা কমে যাওয়ার কারণে একটু পরপরই ট্রলার বালুতে আটকে যায়। তখন আবার এই ছোট্ট বাচ্চাটিকে ট্রলার ঠেলে বেশি গভীর পানিতে নামাতে হয়। আসলে এই যাত্রাটি একটি সংগ্রামের যাত্রা। এই নদীতে চলতে চলতে কখনো আপনাদের চোখে পড়বে পাহাড়ের উপরে মানুষের হাতে লাগানো গাছ, আবার কখনো বা আপনাদের চোখে পড়বে বিভিন্ন রকমের সবজির চাষাবাদ। কোথাও আপনারা দেখতে পাবেন নদীর ভেতরে সারিবদ্ধ বাঁশ, মূলত এগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। আবার কখনো আপনাদের চোখে পড়বে জেলেদের মাছ ধরার প্রাণান্তর চেষ্টা। একটু পরপরই আপনাদের চোখে পড়বে সবুজ গাছপালায় ঘেরা পাথুরে পাহাড়, আবার কখনো বা ঘাটে ভেরানো নৌকা। কখনো বা চোখে পড়বে নদী থেকে গরুর পারে ওঠার সংগ্রাম। কেউ বা আবার দুপুরের তপ্ত রোদে এই নদীতেই গোসল করে নিচ্ছে একটুকু স্বস্তির খোঁজে। কোথাও বা নদীর পাশে আপনাদের চোখে পড়বে বিশাল আকারের পড়ে থাকা গাছ, মূলত এগুলো বন্যার জলে ভেসে এখানে এসেছে। আবার কোথাও বা পাহাড়ের ভেতরে সবুজ গাছপালা। এগুলো দেখতে দেখতেই আমরা এখন ছুটে চলছি রোমাঞ্চকর এই নদীর পথ ধরে। আসলে এই পথে যাত্রা যে কতটা রোমাঞ্চকর তা আপনারা নিজে না আসলে কখনোই বুঝতে পারবেন না। এখানকার এই পাথুরে নদী সত্যি অসাধারণ, আর মাঝে মাঝে পাহাড়ের ভাঁজগুলো যেন আপনাদের মনে শিহরণ তৈরি করবে। কখনো আপনাদের চোখে পড়বে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অসাধারণ পাহাড়ের শিল্পকর্ম, যেন কালো পাথরের উপরে সবুজ রং তুলি দিয়ে কেউ ছবি এঁকে রেখেছে। অবশেষে আমাদের চোখে পড়তে শুরু করলো বান্দরবনের বিখ্যাত বাঁশের ভেলা। পাথুরে এই নদীটি পার হওয়ার সময় আপনাদের চোখে পড়বে এই বাঁশের ভেলাগুলো। পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলগুলোতে এই বাঁশের ভেলাতে করেই লোকজন তাদের বিভিন্ন মালামাল পরিবহন করে থাকে। তার পাশাপাশি এই বাঁশগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বিক্রিও করা হয়। এই পথে আমরা প্রায় আধা ঘন্টা ধরে এই নদীতে চলছি, আর ধীরে ধীরে এই পথ কিন্তু সরু হয়ে আসছে। মূলত এদিকে পাহাড়ের গভীরে যতটাই আপনারা যাবেন নদী ধীরে ধীরে সরু হয়ে আসবে। এই কারণেই একটা নির্দিষ্ট দূরত্বের পরে ট্রলার আর চলতে পারে না। ওখানে একটা হাঁস পাওয়া গেছে, আমরা এটা আজকে রাতে বারবিকিউ করব। বন্ধুরা এখানে আমরা একটু পানিতে নেমেছি ঠান্ডা শীতল স্পর্শ পাওয়ার জন্য। এখানে পা ডুবানোর মজাটাই আলাদা। অনেকেই এখানে পানিতে নেমেছে, সবাই আসলে পায়ের শীতলতা অনুভব করছি। এদিকে আবার হাঁস আছে, এই যে দেখেন এখানে একটা বড় হাঁস হাঁটতেছে। এই যে হাঁসটা হাঁটতেছে আমার দিকে আসছে, এবং হাঁস কিন্তু চশমাও পরে। এখানে বাদাম গাছ লাগানো হয়েছে, কিন্তু বাদাম আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো মাটির নিচে আছে। আসলে এই জায়গায় আমাদের ট্রলারটা একটু আটকে গিয়েছিল। আগেই বলেছিলাম এই শীত গ্রীষ্ম এবং বসন্তকালে পানির গভীরতা কম থাকার কারণেই ট্রলার চালাতে বেশ বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। বন্ধুরা ওরা পারছে না, এখন আমি ঠেলছি। অনেক সময় তো এখানে যাত্রীদেরকে নেমেও হাঁটতে হয়, কারণ যাত্রী বসলে আবার ট্রলার ভারী হয়ে যায়। বিদেশি ব্লগার, ভাই কই গেছিলেন? তবে আমাদের ট্রলারটা ভিন্ন কারণে দাঁড়িয়েছিল। এটার ইঞ্জিনে সামান্য যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, ওই কারণেই এটি কিছুটা সময় এখানে দাঁড়িয়ে এটা ঠিক করে নিল। বন্ধুরা এখানে দুইটা নৌকা একসাথে আসছে। বর্তমানে আমরা যে পাহাড়ি বাঁকটা পার হচ্ছি, এখান দিয়ে দুইটা নৌকা একসাথে পার হতে পারে না, যার কারণে আমাদেরকে দাঁড়িয়ে অন্য নৌকাগুলোকে সাইড দিতে হলো। এখানে আমরা যতই ভেতরে প্রবেশ করছি ততই ভয়ানক পাথুরে নদীর রাস্তা আমাদের চোখে পড়তে শুরু করলো। এ যেন রীতিমতো সংগ্রাম করে ছুটে চলা। আর সবচেয়ে বেশি অবাক লাগলো এতটুকু ছোট্ট একটা বাচ্চা এত ওজনের একটা নৌকা ঠেলে নিয়ন্ত্রণ করছে।
সত্যি মানুষ এই বয়সী কতটা অসহায় হলে এই ধরনের কাজে লিপ্ত হতে পারে। এখানে আসলেই আপনাদের পরতে পরতে চোখে পড়বে মানুষের অভাব এবং জীবন সংগ্রামের অবিরাম প্রচেষ্টা। অবশেষে প্রায় 1.5 ঘন্টার রোমহর্ষক যাত্রা শেষে আমরা এখন ঘাটের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখান থেকে আমাদেরকে ট্রেকিং শুরু করতে হবে। বন্ধুরা, আমরা অবশেষে দুসি বাজার চলে এসেছি। এখান থেকে পরবর্তী পথ আমাদেরকে হেঁটে যেতে হবে। আমরা বাজারে চলে এসেছি। এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এখানে আবার আর্মি রেজিস্ট্রেশন করতে হবে, যার কারণে আধা ঘন্টা আমরা ওয়েট করব। আলীকদম পান বাজার থেকে আমাদের এই দুসরি বাজার পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেল। এখানে পাহাড়ের উপর থেকে নৌকা ঘাটের দৃশ্য বড়ই মনোরম। বন্ধুরা, এখানে দোকান থেকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। যে পথ দিয়ে এসেছি সেই পথেই আবার এই ঝিরি পথেই আমাদেরকে যেতে হবে। এখান থেকে আমরা ঝিরির রাস্তা ধরে ধরে হাঁটবো। এখানে প্রচুর কলা আছে, এগুলো বিক্রি করবে। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এখান থেকে প্রায় 40 মিনিট হেঁটে থানকুয়াং পাড়াতে যাব। ওখানে গিয়ে আজকে আমরা নাইট হোল্ড করবো ইনশাআল্লাহ। পাহাড়ি প্রকৃতির সংস্পর্শ পেতে পেতে আমরা হেঁটে চলছি। এখানে রাস্তা খুবই সরু, তাই আপনারা যখন হাঁটবেন দেখে শুনে পা ফেলবেন। আমরা আসলে দেখে শুনে পা ফেলছি। এখানে এই নদীর পাশের রাস্তা ধরে ধরে আমরা এখন হাঁটছি। আমাদেরকে বেশ খানিকটা পথ হাঁটতে হবে। আমরা এখন একটা নদী পার হব। এখানে এই নদীটা আমাদেরকে একবার পার হতে হবে। কি অবস্থা ভাই, ভালো আছেন? বন্ধুরা, এই নদীটা আমাদেরকে 6 বার পার হতে হবে। আমরা প্রথমবারের মতো পার হচ্ছি। এভাবে আমাদেরকে 6 বার পার হতে হবে। যদিও নদীর পানির গভীরতা খুব কম, দেখেন মোটামুটি হাঁটু সমান ডুবছে, তাই পার হতে তেমন একটা কষ্ট হবে না। আমাদের মুরগি বাহিনী চলে এসেছে। শ্বশুর বাড়ি আসছে, কিছু যদি হাতে না নিয়ে আসে হয়। তোমার কি ওজন বেশি লাগতেছে মুরগি ক্যারি করতে? আমাকে দিতে পারো। দিব। আমরা এখন আলু ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি। বন্ধুরা, এই রাস্তায় হাঁটার জন্য বিশেষ একটা জুতা পরতে হয়, কারণ আপনাদেরকে নদী পার হতে হবে, আবার পাথুরের রাস্তা ধরে হাঁটতে হবে। এই জন্য আমি এই বিশেষ জুতাটা নিয়ে এসেছি। এটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু এটার নিচের গ্রিপটা অনেক ভালো। এই কারণে এটা পানিতে ভিজলেও তেমন সমস্যা হয় না, আবার পাথরের ভেতর দিয়েও খুব চমৎকারভাবে হাঁটা যায়। যে এখানেও চমৎকার গ্রিপ পাওয়া যায়। এটা পরে হাঁটার মজাটাই আলাদা। আমাদেরকে বারবার ওঠানামা করতে হবে। এই যেমন এখন আমরা নামবো, এই যে এই উঁচু থেকে আমাদেরকে নামতে হবে। আসলে এইভাবে অনেকবার আপনাদেরকে ওঠানামা করতে হবে। এইবার আবার আমাদেরকে নদী পার হতে হবে। এভাবে প্রায় 6 বার আমাদেরকে নদীর এপার ওপার যেতে হবে। দেখি কোন জায়গা দিয়ে গভীরতা কম। আমরা এই পেছন দিয়ে পার হতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে গভীরতা অনেক বেশি, তাই আমরা এই জায়গা দিয়ে পার হব। এখানে গভীরতা খুব কম, তারপরও একটু দেখে শুনে পা ফেলতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে স্বচ্ছ পানির নিচে পাথরগুলো দেখা যাচ্ছে, এবং এখানে নদীর গভীরতা অনেকটা কম। অবশেষে আমরা নদী পার হয়ে চলে এসেছি। এটা দ্বিতীয়বারের মতো। সবচেয়ে ভালো জুতা পরেছে ফরিদ ভাই। দেখেন, এই যে ওনার জুতা হচ্ছে স্পেশাল জুতা। এখানে আসলে আপনারা এইগুলো কিনতে পারবেন। ভাই, এটা কয় টাকা নিচ্ছে দাম? এটা 120 টাকা অথবা 30 টাকা এরকম ভাই। দেখেন কত সস্তার মধ্যে এই জুতাগুলো পাওয়া যায়। ফরিদ ভাই বুদ্ধিমানের কাজ করছে, আর আমরা বেশি দাম দিয়ে কিনেছি। বন্ধুরা, এগুলো হচ্ছে আলু ক্ষেত, মিষ্টি আলু এখানে লাগানো হয়েছে। এই ট্রেলটার শুরুর দিকে আমরা এখন সমতল ভূমির ভেতর দিয়ে হাঁটছি। আর কিছু দূর সামনে যাওয়ার পরেই আমাদেরকে কিন্তু পাহাড়ের চড়াইয়ের উপরে ওঠানামা করতে হবে। বন্ধুরা, আমরা বাদাম ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি। এই দুই পাশে যা দেখতে পাচ্ছেন সবই বাদাম, কিন্তু এগুলো সব মাটির নিচে। এই জায়গায় আবার নদী পার হতে হবে। এখানে জায়গায় জায়গায় শ্যাওলা এবং প্রচুর স্লিপারি। এগুলা যে আমি পা রাখতে পারতেছি না, পা স্লিপ করে যাচ্ছে, খুবই শ্যাওলা। এই তৃতীয়বারের মতো আমাদেরকে নদী পার হতে হচ্ছে। এখানে শ্যাওলার পরিমাণ অনেক বেশি, পানির নিচে শ্যাওলা দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট ওপারে চলে এসেছি। এই জায়গায় একটু স্রোত বেশি। এই নিয়ে 3 বার আমরা নদী পার হলাম, আরো 3 বার পার হতে হবে। এখানে এসে আবার আমার হাতে একটা মুরগি ধরায় দিল। এটা রাত্রেবেলা ব্যবস্থা করা হবে। আসলে এখানে সবার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে হাঁটতে হয়, এটা একটা সমস্যা।
আর সাথে আমার ওই যে ছোট বোনরা আছে, এর কারণে ওদের হাঁটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, স্যান্ডেলগুলো ভালো না। এই যে দেখেন এখানে চমৎকার একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আমরা এখন একটা সাঁকো পার হচ্ছি। এতক্ষণ নৌকায় বসে আমরা যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছিলাম, এখন সেগুলো ডাঙায় নেমে সরাসরি দেখতে পাচ্ছি। আর চলতে চলতে আমাদের সাথে দেখা হয়ে গেল এখানকার পাহাড়ি আদিবাসীদের সাথে। এই পার্বত্য অঞ্চলগুলোতে নারী পুরুষ সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করে থাকেন। বন্ধুরা আমরা এখন হাঁটছি, পেছনে অনেকের নাজেহাল অবস্থা। ওফ কি অবস্থা মাইশা, ভেরি বাজে। কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ। পানিতে পড়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? পানিতে পড়াতে এমনি লাফাই গেছে পাথরের মতো। পাহাড়ি যোদ্ধারা যাচ্ছে। আমরা এখন পাহাড়ের গহীন অরণ্যের ভেতরে ঢুকে পড়েছি। এখানে চমৎকার গাছপালা, বর্ষাকালে সাধারণত এইসব জায়গায় জোক থাকে, তাই দেখে শুনে পা ফেলতে হয়। এখন অবশ্য জোকের কোনো ভয় নেই। বন্ধুরা আমরা এখন হাঁটছি জঙ্গলের ভেতর দিয়ে, খুবই নাজেহাল অবস্থা। এখানে আমরা আস্তে আস্তে একটা স্কুলের মাঠে চলে এসেছি। এখানে অলরেডি ক্রিকেট স্ট্যাম্প রেডি করা আছে খেলার জন্য। এই পাহাড়ে খুব দ্রুত কিন্তু সন্ধ্যা নেমে আসে, কারণ সূর্য খুব দ্রুত আড়ালে চলে যায়। যে এখানে পাহাড়ি মরিচ গাছ লাগানো হয়েছে, এগুলো ছোট ছোট মরিচ, কিন্তু ছোট মরিচের ঝাল বেশি। দেখেন এই সিজনেও কাশফুল ফুটেছে, অবাক করার দৃশ্য। যে ওখানে দেখেন কাশফুল ফুটে আছে। যে আমাদের নেপাল অভিযাত্রী যাচ্ছে। এখানে আমরা একটা মাচার উপরে এসেছি, এখানে কিছুক্ষণ রেস্ট নিব। আমাদের মুরগি রেখেছি, দেখেন অপূর্ব দৃশ্য। এই মাচার যেগুলো হচ্ছে পাহাড়ের স্পেশাল মরিচ, এগুলো অত্যন্ত ঝাল। মাচাটা খুবই সুন্দর। আসলে এখানে রেস্ট নেওয়ার জায়গাগুলোর দৃশ্য দেখলে আপনাদের পিলে চমকে যাবে। এবং এখান থেকে আপনাদেরকে দৃশ্যটা একটু দেখাই, অপূর্ব দৃশ্য। বন্ধুরা এখানে 10টা মিনিট রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। চলতে চলতে আরো কিছু টুরিস্টের সাথে দেখা। আসলে এখানে আমরা একা নই, এখানে প্রতিদিনই অনেক টুরিস্ট বেড়াতে আসেন, তবে সংখ্যায় খুবই কম। অবশেষে আমরা একটা বিশাল বাঁশঝাড়ের নিচে এসেছি। এখানকার দৃশ্য অত্যন্ত চমৎকার। আসলে এই জায়গায় আসলে পরতে পরতে আপনারা প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন, যেটা বাংলাদেশের আর কোথাও গেলে আপনারা পাবেন না। এখানকার নদীর এই নীল জলরাশি দেখে আপনাদের কাছে মনে হবে আপনারা ফিলিপাইন কিংবা থাইল্যান্ডের কোনো নদীর পাশে রয়েছেন, কিন্তু ভাবতে অবাক লাগলেও এটা আমাদের বাংলাদেশের ভেতরেই অবস্থিত। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি একটা বড় পাহাড়ের পাদদেশে। বন্ধুরা এখন এখানে একটু আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। আমরা একটু কষ্ট করে পাহাড়ের উপরে উঠছি। আসলে আল্লাহর রহমতে আমার ওঠার অভ্যাস রয়েছে, তাই তেমন একটা কষ্ট হচ্ছে না। একটা মুরগি হাতে নিয়ে উঠতেছি তো, তাই একটু ভেজাল। কোনো সাপোর্ট ছাড়া উঠলাম, উপরে চলে এসেছি। বাচ্চারা হাঁপায়ে গেছে। আমার কোনো ঘটনাই নেই এটা। আমাদেরকে আর একটা পাহাড়ের উপরে উঠতে হবে এখন। ভেজাল এখানেই শুরু। এই জায়গা দিয়ে আমরা অনেক আরামেই চলে আসলাম। এই জায়গাগুলোর সমস্যা হচ্ছে নিচে বিশাল গভীর, পড়ে গেলে অবশ্য আর হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না। আর বাম পাশে দেখেন বিশাল উঁচু পাহাড়, উপরে আর দেখা যাচ্ছে না গাছপালার জন্য। এখানে একটা সাঁকো আছে, আপনারা চাইলে সাঁকোতে পার হতে পারেন অথবা নিচ দিয়েও পার হতে পারেন। দেখেন এখানে অনেকগুলো বাঁশ ভিজিয়ে রেখেছে, উপর থেকে এই দৃশ্য খুবই চমৎকার লাগছে। ফারুক ভাই বুলেটের গতিতে চলে যাচ্ছে আর আমরা ধীর পায়ে নামছি। বন্ধুরা এই জায়গাটা খারাপ বেশি, মুরগিটা ধরা। বন্ধুরা অবশেষে আমরা নেমে এসেছি, এখান দিয়ে বাঁশ পারাপার করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা সর্বমোট 3 বার নদী পার হয়েছি, আর এটি নিয়ে আমাদের 4র্থ বার। তবে নদীর এই অংশে এসে আমরা সবচেয়ে বেশি স্রোত অনুভব করছি। তার পাশাপাশি এখানকার পাথরগুলো মারাত্মক রকমের পিচ্ছিল। এখানে যে কতটা স্রোত তা এখানকার ভেসে যাওয়া কাঠ দেখি আপনারা অনুভব করতে পারছেন। আর আমাদের সাথে সাথে কিছু আদিবাসীরাও নদী পার হচ্ছেন। আর এই পারে এসে বসে আছেন কিছু বাঁশ ব্যবসায়ী। এরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বাঁশগুলো সংগ্রহ করেছেন, আর এখন এগুলো দিয়ে ভেলা বানিয়ে তা ভাসিয়ে নিয়ে যাবে একেবারে বান্দরবান শহর পর্যন্ত।
বন্ধুরা আমরা অবশেষে বিশাল পাথরের চাইগুলো পার হয়ে এসেছি। আল্লাহর রহমতে নদীটা ভালোভাবেই পার হয়ে চলে এসেছি। আমরা পাথুরে রাস্তার ভেতর দিয়ে হাঁটছি। আসলে এখানে পরতে পরতে প্রকৃতি তার সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে। যেদিকে তাকাবেন সেদিকেই আপনারা সৌন্দর্য খুঁজে পাবেন। এখানকার সব কিছুই আলাদা। আপনারা পাথর দেখবেন সেটাও আলাদা মনে হবে, আপনারা পাহাড় দেখবেন সেটাও আলাদা মনে হবে। যাই দেখবেন আপনারা পুলকিত হতে বাধ্য। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের। একটু পরেই আমরা ঝর্ণায় গিয়ে পৌঁছাবো। সামনে দেখেন অনেকগুলো কাশফুল রয়েছে। এই শীতের সময় আমার মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় আপনারা কাশফুল খুঁজে পাবেন না, শুধুমাত্র এই বান্দরবন এলেই আপনারা একটা দুইটা কাশফুল খুঁজে পাবেন। বান্দরবনের গহীনের এই সৌন্দর্য দেখে আমরা যেন একেবারে চোখই ফিরাতে পারছিলাম না। সবুজা পেস্ট কালারের এই পানি যেন আলাদা রং ছড়াচ্ছে। এরকমের সৌন্দর্য উপভোগ এবং চলাচলের ধীর গতির কারণেই আমরা এখনো পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারিনি। এদিকে সময় কিন্তু পার হয়ে গিয়েছে প্রায় 1.5 ঘন্টা। এখনো প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগবে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছাতে। বন্ধুরা আমরা আরেকটা চমৎকার জায়গার ভেতর দিয়ে হাঁটছি। অবশ্য জায়গাগুলো চমৎকার, কিন্তু হাঁটাটা খুবই মুশকিল এইসব জায়গায়। এই যে পাথরের ভেতরে এই কাদাগুলো হচ্ছে খুব রিস্কি। আপনারা যখন হাঁটবেন তখন এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আমরা এখানে মোটামুটি পাথরের সমুদ্রের ভেতর দিয়ে হাঁটছি। আসলে বর্ষাকালে এই জায়গাগুলোতে পানি থাকে, এখন শীতকাল তাই এখানে কোনো পানি নেই, তাই আমরা আরামে হাঁটতে পারছি। তারপরও মাঝে মাঝে পানির লেয়ারটা বেড়ে যায়, কারণ পাহাড়ি নদীগুলো কখন বেড়ে যাবে কমে যাবে এটা আসলে বোঝা যায় না। হুট করে এখানে ফ্লাশ ফ্লাড হয়, তাই বর্ষাকালে এইসব জায়গায় না আসাটাই ভালো। অবশেষে আমাদের চোখে পড়তে শুরু করলো পাহাড়ি বনাঞ্চল। এখানের বনের পথগুলো এতই রোমাঞ্চকর যে রাতের বেলা আপনারা যদি এখানে একা চলাফেরা করেন তাহলে ভয়ে আপনাদের গা শিউরে উঠবে। তবে এই বনাঞ্চলে কিন্তু সাধারণত কোনো মানুষজন থাকে না, তারা এই ধরনের জুম ঘরগুলোতে থাকে। আর এখানকার আদিবাসীদের উপস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে আমরা কিন্তু লোকালয়ের ভেতরে চলে এসেছি। হাই 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 হাই। বন্ধুরা সরি টু সে আমাদেরকে আরো একটা নদী পার হতে হবে। এই হ্যালো হ্যালো পাপি, এই মাছ ধরছে। অবশেষে আমরা আরেকটা নদী পার হচ্ছি। বন্ধুরা দেখেন এখানে চমৎকার ফুল, পাহাড়ি ফুল। এই ফুলগুলো আপনাদেরকে মুগ্ধ করবে, অসাধারণ। প্রাকৃতিকভাবে এগুলো এখানে জন্মেছে এবং পুরো জায়গাটা জুড়ে ফুল। এই জায়গাটা অসাধারণ সুন্দর। এখানে দুই পাশে অসংখ্য বুনো ফুল ফুটে রয়েছে। আসলে নিজ চোখে এই জায়গাগুলো না দেখলে আপনারা এর সৌন্দর্য ক্যামেরায় কখনোই বুঝতে পারবেন না। আসলে এটার অনুভূতি অন্য রকমের। এখানে দেখেন খুবই সরু পথ, এই পাশে ঝিরি, পুরো জায়গাটাই অসাধারণ সুন্দর। আসলে আপনারা চোখ ফিরাতে পারবেন না কোন জায়গা রেখে কোন জায়গা দেখবেন। আমরা প্রায় আমাদের ক্যাম্পের কাছাকাছি, আর মাত্র 5 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। তবে আমাদেরকে আর একবার নদী পার হতে হবে। ওরে বাবা, কিচ্ছু নাই আর, একদম আরামের রাস্তা। এরপর সামনে একটা রিক্সা আছে, আমরা রিক্সায় চড়বো সামনে গিয়ে। হ্যাঁ রিক্সা। বন্ধুরা এই ছেলেটা আমাদেরকে চলে আসছি বলতে বলতে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটাচ্ছে, কিন্তু আমরা কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারতেছি না। এখানে আসলে আপনারা যেদিকে তাকাবেন চমৎকার সুন্দর। যে এখানে একটা ঝিরি আছে, চমৎকার ঝিরি। আসলে এই জায়গাটা অসাধারণ। আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি। এখানে আরেকটা ঝিরি রয়েছে, আমাদেরকে লাস্ট এই নদীটা পার হতে হবে। আমরা নদী পার হচ্ছি। ও বাবা, এখানে তো অনেক পিছলা। অবশেষে থানকুয়াং পাড়া চলে এসেছি। এখানে দেখেন এই যে বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। এই ঝর্ণা থেকে আসা পানি এভাবে পাহাড়ি মানুষজন সংগ্রহ করে, খুবই চমৎকার। বন্ধুরা অবশেষে আমরা আমাদের নীড়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ঘর, এখানেই আমরা স্টে করব। আমরা আবার নেমে এসেছি।
আসলে এই ঘরটায় থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানে অনেক বেশি ট্যুরিস্ট চলে এসেছে, তাই আমরা সামনে একটা ঘর আছে ওখানে গিয়ে থাকবো। সবচেয়ে মজায় আছে ফরিদ ভাই, তিনি একটা মুরগি পাইছে রাস্তায়, কুড়াই নিয়ে আসছে। ভাই এটা কি রাস্তায় পাইছেন? হ্যালো মুরগি যাচ্ছে তখন নিয়ে ফেলছি ধরে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, অবশেষে আমরা থান কুয়াইং ঝর্ণায় চলে এসেছি। এই সেই মহিমান্বিত ঝর্ণা। অবশেষে আমরা আমাদের জুম ঘরে চলে এসেছি। এটা হচ্ছে শান্তিলাল দাদার ঘর, আমরা এখানে থাকবো ইনশাল্লাহ। আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা থাকবো। এই হচ্ছে ঘর, এটা হচ্ছে রেস্ট রুম, এখানে আরেকটা মাচা রয়েছে, আর ঠিক তার সামনেই রয়েছে ঝর্ণা। এরকমের জায়গা সত্যি খুঁজে পাওয়া দুষ্কর। এখান দিয়ে ঝর্ণার মিষ্টি শব্দ শোনা যাচ্ছে, আর এই পথে আমরা এখন ঝর্ণায় নেমে যাব। এখান দিয়ে নামাটা একটু ভেজাল, তারপর আমি এই পথেই নামবো। আমি এদিক দিয়ে নেমে আসলাম। বন্ধুরা, এখানে চমৎকার একটা ঝিরি, আর ঝিরির সামনে হচ্ছে ঝর্ণা। আমরা এখন ঝিরিতে আছি, যেমনটা দেখতে পাচ্ছেন এই ঝিরির পাশ দিয়ে ধরে ধরে কিন্তু আমরা আসি। আর ঝিরির এই পাশটাই হচ্ছে ঝর্ণা। আমরা এখন ঝর্ণায় নেমেছি। বড় ঝর্ণার পাশে এখানে ছোট্ট একটা ঝিরি আছে। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত থান কুয়াইং ঝর্ণা। যেটা দেখার জন্য আমরা আজকে প্রায় সারা দিনই পরিশ্রম করেছি, কিন্তু শেষ বেলায় এই ঝর্ণার মোহনীয় দৃশ্য দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আর মুগ্ধ হবই বা না কেন, এমন চমৎকার ঝর্ণা বাংলাদেশে কয়টাই বা রয়েছে। আর সেজন্যই হয়তোবা এতটা কষ্ট করে আমাদেরকে এই ঝর্ণা দেখতে আসতে হয়। মানে দাঁড়াচ্ছে, যত বেশি কষ্ট তত বেশি সৌন্দর্য। সুতরাং এই ছিল আলীকদম থেকে আমাদের থান কুয়াইং যাত্রা। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এখানকার রাতের জীবনধারা এবং আগামীকাল সকালে পাহাড়িদের সাথে একান্ত কিছু সময় কাটানো। সেটা দেখতে আপনারা চোখ রাখুন থান কুয়াইং ঝর্ণার দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।